This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে সন্ধ্যে সুপার প্রাইম টাইম আপনারা দেখছেন এবং দীপ যেরকম আমার সঙ্গে রয়েছে একই সঙ্গে লিমাও স্টুডিও থেকে এই মুহূর্তে রয়েছে। আর আজকের আরও একটা বড় ঘটনার কথা আপনাদের বলি, শামশেরগঞ্জের হিংসার ঘটনা। চন্দন দাস এবং হরগোবিন্দ দাসের খুনের ঘটনায় 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আজ দোষী সাব্যস্ত করেছে আদালত, আগামীকাল সাজা ঘোষণা। এই মুহূর্তে কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন, টেলিফোনে কথা বলবো তার সঙ্গে। কৌশিক, 12ই এপ্রিল ঠিক কি ঘটেছিল আরও একবার যদি তুমি একটু দর্শকদের বলো। দেখো, 12 এপ্রিল, তার আগে কিন্তু 11 এপ্রিল সূচনা হয়েছিল যে ওয়াকআপ আন্দোলন নামে যে শামশেরগঞ্জের ডাকবাংলা মোড়, সেখান থেকে জাতীয় সড়ক অবরোধ এবং তার পরবর্তীতে সেখান থেকে অবরোধের পর তারপরের দিন সকালে কিন্তু সেই হিংসা পৌঁছায় সেই গ্রামে গ্রামে। ধুলিয়ান শহরের পর বেদবনা থেকে জাফরাবাদ, এবং জাফরাবাদে বাবা এবং ছেলে চন্দন দাস এবং হরগোবিন্দ দাস তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে এসে এলোপাথারি কোপ এবং ধারালো অস্ত্রের আঘাত দিয়ে তাদেরকে খুন করা হয় তাদের পরিবারের চোখের সামনে। এবং সেই ওয়াকআপ আন্দোলনের নামে যে হিংসা, সেই হিংসায় তাদেরকে খুন করা হয়েছিল। এবং সেই খুনের ঘটনায় যে তদন্ত শুরু হয়েছিল, তারপরে পরবর্তীতে রাজ্যে হিংসা থামাতে কেন্দ্র বাহিনী মোতায়েন হয়েছে কোর্টের নির্দেশে, এবং রাজ্য এই ঘটনার তদন্তের জন্য সিট গঠন করেছিল। সেই সিট 12 এপ্রিলের সকালবেলার যে ঘটনা, যে হরগোবিন্দ দাস এবং চন্দন দাসকে খুন করা হয়েছিল, সেই ঘটনা তদন্তে নামে এবং তদন্তে নেমে 13 জনকে গ্রেপ্তার করে। 13 জনকে গ্রেপ্তারের পরবর্তীতে সিট 61 দিনের মাথায় চার্জশিট জমা করে, এবং সেই চার্জশিট জমার পর তারপর একের পর এক সাক্ষ্য গ্রহণ পর্ব চলে জঙ্গিপুর মহকুমা আদালতে। জঙ্গিপুর মহকুমা আদালতে যে অতিরিক্ত নগর দায়রা আদালত রয়েছে, সেই বিচারক, প্রথম যে অতিরিক্ত নগর দায়রা আদালতের বিচারক অমিতাভ মুখার্জির এজলাসে সেই শুনানি পর্ব চলে। সাব্যস্ত করা হয়েছে আজ এবং আগামীকাল সাজা ঘোষণা। নজর থাকবে। ধন্যবাদ। যেমন শামশেরগঞ্জের ঘটনা গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল, 2022-এ নদীর হাঁসখালির গণধর্ষণের ঘটনাও তেমনই গোটা বাংলাকে নাড়িয়ে দিয়েছিল। নদিয়ায় হাঁসখালিতে 2022-এ নাবালিকার গণধর্ষণ, এবং শুধু তাই নয়, তারপরে জোর করে শ্মশানে পুড়িয়ে দেওয়ার ঘটনায় 9 জন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করল রানাঘাট এডিজে আদালত। আগামীকাল তাদের সাজা ঘোষণা রয়েছে। আমাদের প্রতিনিধি মহাদেব এবং আমাদের সঙ্গে রয়েছেন। মহাদেব, আরও একবার সেই নারী, গোটা বাংলাকে নাড়িয়ে দেওয়ার মতন ঘটনা, যে হাঁসখালি ঘটনা, যে ঘটনাকে হাতিয়ার করে বারবার বিরোধীরা রাজ্য প্রশাসনকে আইন শৃঙ্খলা ইস্যুতে বিঁধেছে। আগামীকাল অভিযুক্তদের সাজা ঘোষণা। একদমই দীপ, দেখো সেটাও কিন্তু 2022 সালের ঘটনা এবং 11ই এপ্রিলের ঘটনা। 11ই এপ্রিল যে ঘটনাটি ঘটেছিল, যে বন্ধুর বাড়িতে তার জন্মদিনের আমন্ত্রণ জানিয়েছিল এবং তারপর সেখানেই তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর ওই কিশোরীর মৃত্যু হয়। মৃত্যুর পরও তার দেহ পুড়িয়ে দেওয়া হয়। কোনো রকম ময়না তদন্ত ছাড়াই কিন্তু তার মৃত্যু তার গ্রামের একটি শ্মশানের মধ্যে দাহ করে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তদন্ত শুরু করে হাঁসখালি থানার পুলিশ, কিন্তু এই ঘটনায় তদন্তে যেন কোনোটা বিলম্বিত হচ্ছিল, যে কারণে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয় যে সিবিআই তদন্তের, এবং সেই সিবিআই তদন্ত শুরু হয়। প্রায় 3 বছরেরও বেশি সময় ধরে বিচার প্রক্রিয়া চলে। 28 জনের সাক্ষী রেখে সেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়, এবং সেই যে সকল নমুনা সংগ্রহ করা হয়েছিল, অর্থাৎ সিবিআইয়ের পক্ষ থেকে যে সকল ফরেন্সিক প্রতিনিধিরা এসেছিলেন, যে সকল নমুনা সংগ্রহ করেছিলেন, এবং সমস্ত রিপোর্ট সংগ্রহ করে সেই বিচার প্রক্রিয়া চলে, এবং আজকে দোষী সাব্যস্ত করা হয়েছে। আগামী দিন রানাঘাট মহকুমার আদালতে এই দোষী একেবারেই তাই, এবং আগামীকাল কি সাজা তাদের শোনানো হয়, আদালত তাদের কোন শাস্তি দেয়, সেদিকে আমাদের নজর থাকবে। মহাদেব, আপাতত ধন্যবাদ। লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা ও খুনের চেষ্টার অভিযোগে ধৃত স্কুল মালিকের 4 দিন পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। আদালতের নির্দেশে ঠিক কি বলা হলো আমরা ডিটেলে জানবো কনিষ্ক আমাদের রিপোর্টারের থেকে। কনিষ্ক, দেখো, গত পরশুদিনের যে ঘটনা, সেই পরশুদিনের ঘটনার জেরে রীতিমতো জেলা পুলিশের পক্ষ থেকে এই বিষয়টা অভিযোগ পাওয়ার সাথে সাথেই কিন্তু পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই ভগবানপুর থানার যিনি আধিকারিক রয়েছেন তাকে যেমন ডিপার্টমেন্টাল ইনকোয়ারির পদক্ষেপ নেওয়া হয়েছে, তার পাশাপাশি যার বিরুদ্ধে অভিযোগ স্কুল মালিক, সেই স্কুল মালিককেও কিন্তু ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। আজকে তাকে কাটছি মহকুমা আদালতে তোলা হলে
একাধিক ধারায় যেমন মামলাটা রুজু করা হয়েছে, তার পাশাপাশি 4 দিন পুলিশ হেফাজতে নিয়ে এই ঘটনার পরিপ্রেক্ষিতে আর কি কারণে এই ঘটনা ঘটলো বা সমগ্র বিষয়টা নিয়ে কি পদক্ষেপ নেওয়া হয়েছিল বা কার পক্ষের কি বিষয়টা পুরো ঘটনার যে বিবরণী ছিল সেইটা সমস্ত পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে তারা কিন্তু এই পদক্ষেপ নেবে বলে এমনটাই জানা যাচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে। ধন্যবাদ। আমরা 7 দিনের রিমান্ড পে করেছিলাম, 4 দিন করতে অনুমোদন দিয়েছি। তো নিশ্চিতভাবে আমরা রিমান্ডে নিয়ে আরও ফার্দার ইনভেস্টিগেশনটাকে আমরা ফার্দার করবো এবং সবগুলো অ্যাসপেক্ট উইল লুক ইনটু অল দ্য অ্যাসপেক্টস পার্টেনিং টু দিস ইনভেস্টিগেশন। চলছে, বিভাগীয় তদন্ত চলছে, আমরা যেটা ফাইন্ডিংস থাকবে সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে এই ধরনের প্রত্যেকে ট্রিগার্ড হলো বিষয়টা, সেটাকে আমরা বেশি করে ফুটিয়ে দেবো। আর এদিকে লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি। আজকে এই ঘটনা আপনাদের ছবি দেখাবো। বিকেলবেলা পূর্ব মেদিনীপুরের ভগবানপুর থানা ঘেরাও করে বিজেপি শিবির। স্থানীয় বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি ও বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে চলে বিক্ষোভ। রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই প্রশাসন চলে, কিন্তু তা সত্ত্বেও তো আমাদের আলাদা কোনো জায়গা নেই, অল্টারনেটিভ কোনো জায়গা নেই। ইনাদের সামনেই আসতে হয় এবং যা অভিযোগ ইনাদের সামনেই লিপিবদ্ধ করতে হয়, কিন্তু করেও কিছু কাজ করেননি। কাজ করবেন সেদিন যেদিন সারা বাংলার মানুষ বুঝিয়ে দেবে যে অন্যায়, অত্যাচার, অবিচার এবং শাসক দলের হয়ে তাবেদারি বেশি দিন করা যায় না। অরূপবাবু বা তার টিম বা সরাসরি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে এখনো পর্যন্ত কোনো রিয়াকশন দেননি, কারণ তারা জেহাদিদের পক্ষে। আর বুদ্ধিজীবীরা মোমবাতি খুঁজছেন, পাওয়া যাচ্ছে। তাদের কাছে কড়া বার্তা এসেছে, আমি শুনেছি তৃণমূল ভবন থেকে, যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি। এই চাপা সন্ত্রাস চলছে, সংস্কৃতি সন্ত্রাস। কে কি খাবে, কে কি পড়বে আর কে কি গাইবে এটা কেউ ঠিক করে দিতে পারে না। সংবিধান যেখানে আমাকে স্বাধীনতা দিয়েছে, সুতরাং এইভাবে কারো কণ্ঠকে রোধ করা বা কারো ছদ্মাবাসকে আক্রমণ করা বা কারো পোশাকের উপরে আক্রমণ করার আমি বিরুদ্ধে। আপনাদেরকে দেখাচ্ছিলাম ভগবানপুর থানা এলাকায়, সেখানে বিজেপির বিক্ষোভ এবং দেখাচ্ছিলাম আপনাদেরকে প্রচুর কর্মী সমর্থক তারা উপস্থিত হয়েছিলেন এবং শঙ্কুদেব পণ্ডার নেতৃত্বে বিজেপির এই প্রতিবাদ। ইতিমধ্যেই আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগেও জানিয়েছিলাম যে স্কুল মালিক তার 4 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত, এবং তারপরে যে ছবিটা এখন আপনাদেরকে দেখাচ্ছি, বিজেপির বিক্ষোভ। ভগবানপুর থানা ঘেরাও করে গেরুয়া শিবির, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। আজ বিজেপি কর্মী সমর্থকরা তারা যায় এবং তার লগ্নজিতা সঙ্গীত শিল্পী তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে তার প্রতিবাদ বিজেপি। বাড়াবাড়ি করা হচ্ছে। কদিন আগে একটা উল্টো ঘটনা ঘটেছিল, সেটা আমি উল্লেখ করতে চাই না, আপনারা সবাই জানেন। লগ্নজিতার ঘটনাটা যে ন্যারেটিভে দেখা হচ্ছে তার ঠিক বিপরীত ধর্মী ন্যারেটিভ আরেকটি জায়গায় হয়েছিল, সেখানে বিজেপিকে দেখা যায়নি। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, পুলিশ ব্যবস্থা নিয়েছে এবং লগ্নজিতা চক্রবর্তী যে গানটি গাইতে বাধা পেয়েছেন তিনি সেটি বারবার গাইবেন, 100 বার গাইবেন। তার যেদিন যেখানে অনুষ্ঠান থাকবে তিনি মন খুলে সেই গানটি আর একবার গান। ভিডিও প্রশান্ত বর্মনের কথা মনে আছে? সোনার ব্যবসায়ী খুনে তিনি কিন্তু আরও বিপাকে। 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে আদালত এবং তার আগাম জামিনের যে আবেদন সেটা খারিজ করে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আদালতের পর্যবেক্ষণটা ঠিক কি জানবো এই মুহূর্তে। আমাদের চিফ রিপোর্টার সিজার মন্ডল আমাদের সঙ্গে রয়েছেন। সিজার, স্বপন কামিল্লা খুনের ঘটনায় এফআইআর এ প্রথমেই নাম ছিল রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের। সেই মামলায় আরো 5 জন গ্রেপ্তার হলো, প্রশান্ত বর্মনকে গ্রেপ্তার করা হয়নি এবং প্রশান্ত বর্মন বারাসাত আদালত থেকে আগাম জামিন পান। আর সেই আগাম জামিনের বিরুদ্ধেই হাইকোর্টে
গিয়েছিল বিধাননগর পুলিশ, এবং যেটা আজকে তীর্থঙ্কর ঘোষের বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ স্পষ্টই জানিয়ে দিয়েছে, আগাম জামিনের ক্ষেত্রে খুন বা খুনের চেষ্টার মতো হিনিয়াস ক্রাইমে আগাম জামিনের ক্ষেত্রে নিম্ন আদালতের যে বিষয়গুলোর ওপর নজর রাখা উচিত ছিল, যেগুলো ক্রাইটেরিয়ার ভিত্তিতে আগাম জামিন দেওয়া সম্ভব, সেগুলোর মাথায় রাখেননি নিম্ন আদালতের বিচারক, এবং সেই কারণেই এই ধরনের একটা ঘটনায় প্রশান্ত বর্মনের আগাম জামিন বহাল থাকতে পারে না। পুলিশের যে আবেদন সেটাকেই মান্যতা দিয়ে আদালত কিন্তু প্রশান্ত বর্মনের আগাম জামিনের জামিন খারিজ করেছে এবং আগামী 72 ঘন্টার মধ্যে তাকে আত্মসমর্পণ করতে বলেছে। ধন্যবাদ। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখবো, অর্জুন সিং আদালতের নির্দেশে খানিকটা স্বস্তিতে, কারণ আদালত তার অগ্রিম যে জামিন, সেই আগাম জামিন, সেই জামিন মঞ্জুর করেছে। ব্যারাকপুরে জুট মিলে গুলি চলার ঘটনায় অর্জুন সিং এর আগাম জামিন মঞ্জুর হয়েছে। তবে তদন্তে সহযোগিতা করতে হবে বিজেপি নেতাকে, প্রয়োজনে আইওর সঙ্গে দেখা করতে হবে। ব্যারাকপুরে জুট মিলে গুলি চালানোর ঘটনার পরেই আদালতের দ্বারস্থ হতে হয় ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদকে। নজরুলের পাশেই হাদির কবর, কেন এমনটা করা হয়েছে এ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্ষুব্ধ কবি তীর্থ, চুরুলিয়া ও কাজী পরিবার। বাংলাদেশের জাতীয় কবি নজরুল ইসলামের স্মৃতি আদৌ অটুট থাকবে তো? হামলার আশঙ্কায় উদ্বেগ চুরুলিয়ার কাজী পরিবারের। আততায়ীদের গুলিতে নিহত ভারত বিদ্বেষী কট্টরপন্থী নেতাকে কোন যুক্তিতে কবর দেওয়া হয় মাথায় ঢুকছে না চুরুলিয়ার বাসিন্দাদের। নেপথ্যে রাজনীতি দেখছেন কবি পরিবারের সদস্য সোনালী কাজী। যতদূর আমরা জানি বা ওখানে গেছি, ওখানে জেনেছি, কয়েকজন বিশিষ্ট কবি এবং কাজী নজরুল ইসলাম ওখানে ছিলেন। তারপরে আর কারো কবর ওখানে হবে না, এটাই আমরা জানতাম। কিন্তু এই পরিস্থিতিতে আমরা সেটা দেখে খুব মর্মাহত, এবং কাজী নজরুল ইসলামকে মানে এক করে দেওয়া হলো একটা ব্যাপার। মানে সে কাজী নজরুল ইসলামের যে গুরুত্ব, হ্যাঁ, সেই গুরুত্বহীন হয়ে পড়ছে আমার মনে হচ্ছে। খুব ভাবার সময় চলে এসছে যে আদৌ কি সেই কবরটাও কি নিরাপদে থাকবে। সেইটার জন্য আমরা শুধু কাজী পরিবার নয়, আমার মনে হয় সমস্ত বাঙালি জাতীয় একটা উদ্বেগ প্রকাশ করছে। ওপার বাংলায় হিন্দুদের নিগ্রহ করা হচ্ছে, দীপু দাসের মতো নিরীহ শ্রমিককে পুড়িয়ে মারা হচ্ছে, তার প্রতিবাদের আঁচ এসে পড়ল এপার বাংলাতেও। আজ বেগবাগানে বাংলাদেশের উপদূতাবাসের সামনে বিক্ষোভ দেখালেন সনাতনীরা। শুভেন্দু অধিকারী, শঙ্কর ঘোষদের নেতৃত্বে সেখানে মিছিল করেন সনাতনী হিন্দুরা। মিছিলে দেখতে পাওয়া যায় সাধুদেরও। ছবি দেখাচ্ছে আপনাদের, গেরুয়া পতাকা হাতে সনাতনীদের মিছিল আর শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বাংলাদেশ উপদূতাবাস অভিযান। সেই অভিযানের সময় শুভেন্দু অধিকারী তিনি সেখানে বিক্ষোভ দেখান, সেখানে বসে পড়েন, বেশ কিছুক্ষণ বিরোধী দলনেতা সেখানে বসে থাকেন। পাশাপাশি শুভেন্দু অধিকারী হুঁশিয়ারি দেন যে পরের বার 26শে ডিসেম্বর আরও জোরালো আন্দোলন করবেন তিনি। প্রায় 10,000 কর্মী সমর্থককে এনে, সনাতনীদের এনে বাংলাদেশের উপদূতাবাস ঘেরাও করা হবে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। রবীন্দ্র দাস, চন্দন দাসকে যা করেছিল তাই করেছে দীপু দাস, একই মানা হবে না, মানা হবে না, মানা হবে না। জেগে গেছে হিন্দুরা জেগে গেছে, এদেরকে আমরা বদলা নেবই, বদলা চাই। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া শোনাবো আপনাদের। তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী তিনি কি জানিয়েছেন আমাদের। আরএসএস এর মতাদর্শের সাথে আমরা নিশ্চিতভাবে সেই মতাদর্শে পথ চলি না, এবং শুধুমাত্র ভারতবর্ষ হিন্দুদের দেশ এটা আমরা মনে করি না। আমরা মনে করি সংবিধান সকলের ওপরে। বাংলাদেশের সংখ্যালঘু অত্যাচারিত। আরএসএসকে বলবো অনুগ্রহ করে বলতে যে বাংলাদেশের সংখ্যালঘুরা অত্যাচারিত। হ্যাঁ, বাংলাদেশে যেরকম হিন্দুরা সংখ্যালঘু, ভারতবর্ষে আবার মুসলমানরা সংখ্যালঘু। তাই সংখ্যালঘু অত্যাচারিত বললে যেরকম দীপু দাসের সেই পুড়িয়ে মারা, পিটিয়ে মারার যে তাণ্ডব দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে ওঠে, কষ্টকর, যন্ত্রণাদায়ক, আমাদের ক্ষোভের রাগে চিৎকার করতে ইচ্ছে করে, একইভাবে যখন মোহাম্মদ আকলাককে পিটিয়ে মারা হয় আমাদের ক্ষোভটা কিন্তু একইভাবে কার্যকর হয়। হিন্দু যুবক দীপু দাস খুনের বিচার চেয়ে আন্দোলনের ঝাঁজ ক্রমশই বাড়ছে এবং এরই মধ্যে যে খবর আসছে, বুধবার বাংলাদেশ সীমান্তেই প্রতীকী অপরাধের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। শুক্রবার 10,000 লোক নিয়ে কলকাতায় বাংলাদেশের উপদূতাবাস ঘেরাওয়ের হুঙ্কার বিরোধী দলনেতার।
আবার অভিযান হিন্দুরা 26 তারিখ 26 তারিখ আবার প্রতি সপ্তাহে আসবে। আজকে মিট করেন মমতার পুলিশ ওদের পাহারা দিচ্ছে, লজ্জা থাকা উচিত মমতার পুলিশের। 24 তারিখে সব বর্ডারে অবরোধ। 26 তারিখ আবার আটকালে কি করবেন? আবার আটকাবে পুলিশ? আবার আটকালে রাস্তায় বসবো, আবার পরের সপ্তাহে আসবো, প্রতি সপ্তাহে আসবো। বসতে দেব না, বাংলাদেশের মোল্লা জামাতদের বসতে দেব না। বিচার চাই, যতক্ষণ না মিট করছে, ক্ষমা চাইছে, শাস্তি দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে, ছাড়বো না। প্রতি সপ্তাহে আসবো, 10,000 করে লোক নিয়ে আসবো। এদিকে কি বলেছেন কুণাল ঘোষ, কি বলেছেন নওশাদ সিদ্দিকী, শুনবো। শুভেন্দুরা এখানে ওখানে বিক্ষোভ দেখিয়ে করছেন কি? কেন্দ্রীয় সরকারকে বলুন কড়া ব্যবস্থা নিতে। এখানে তো আই ওয়াশিং নাটক চলছে। আসল করণীয় তো কেন্দ্রের, বিজেপি সরকারের। বিজেপি সরকার কেন কড়া বিবৃতি দিচ্ছে না? কেন কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল এখন ঢাকা যাচ্ছে না? কেন্দ্র যা করে আমরা পাশে থাকি, কিন্তু কেন্দ্র যদি কিছুই না করে, বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে বিক্ষোভ দেখে কি করবেন? আমাদের যে ফরেন পলিসি অনুযায়ী এতক্ষণ ভারতের হস্তক্ষেপ করা দরকার ছিল, বার্তা দেওয়ার দরকার ছিল, আলোচনা করার দরকার ছিল বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে যে দীপু দাসের ওপরে যে অত্যাচার হলো সেটার জন্য। কিন্তু অদ্ভুতভাবে দেখছি বঙ্গ বিজেপি হই হই করছে, কিন্তু দেশের সরকার যাদের হাতে আছে সেই বিজেপি পরিচালনা করছে। বিদেশ মন্ত্রীর পক্ষ থেকে বা ওই মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো বিজ্ঞপ্তি আমরা সেই অর্থে দেখতে পেলাম না। আবারও মালদায় খুন, বাড়িতে ঢুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। তীব্র চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগরে। নিহতের নাম আতাবুর রহমান। 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। খুনের কারণ নিয়ে এখনো ধোঁয়াশা রয়েছে। আবারও মালদায় খুনের খবর আসছে, বাড়িতে ঢুকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে এমনটাই অভিযোগ। তীব্র চাঞ্চল্য মালদার বৈষ্ণবনগরে।